নমস্কার। সুস্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাই। এমন বহু মানুষ আছেন যাদের প্রত্যেক দিনের ছোট ছোট কাজগুলো কোনো লড়াইয়ের থেকে কম হয় না। যেমন ধরুন, সকালবেলা উঠে এক কাপ চা ধরতে না পারা, কিংবা ঠাকুর ঘরে গিয়ে পুজোটা ঠিক করতে না পারা। এসব কষ্টগুলো আস্তে আস্তে জমতে জমতে একদিন বদলে যায় অনুশোচনায়, দুঃখে। অথচ দেখুন, এই সমস্যাটা অবশ্যম্ভাবী এবং প্রত্যেক ঘরে ঘরে। তাই আজকে আমরা আলোচনা করব আর্থ্রাইটিস কী ও কেন নিয়ে। আমাদের সাথে আজকে আমরা পেয়ে গেছি বিশিষ্ট এবং অত্যন্ত সুপরিচিত রিউমাটোলজিস্ট ডক্টর সুকুমার মুখার্জি। দূরদর্শনে আপনাকে স্বাগত নমস্কার। জানাই, নমস্কার। এবং আছেন বিশিষ্ট রিউমাটোলজিস্ট ডক্টর পার্থজিৎ দাস। নমস্কার। নমস্কার। এবং অবশ্যই প্রত্যেকবারের মতনই থাকছেন আপনারা। আপনারা চাইলে সরাসরি আমাদের যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেখাই যাচ্ছে। আপনাদের জিজ্ঞাসা আমাদের কাছে পৌঁছে দিন। প্রথমে ডক্টর মুখার্জি আসছি আপনার কাছে। যেহেতু আজকে আমাদের আলোচ্য বিষয় আর্থ্রাইটিস, সম্ভবত যে প্রশ্নটা সবার আগে মনে হয় যে আর্থ্রাইটিস বলতে আমরা ঠিক কি বুঝি, এবং এই আর্থ্রাইটিসের সমস্যা বা যন্ত্রণাগুলো অন্য ব্যথার থেকে কিভাবে আলাদা? আর্থ্রাইটিস খুব সাধারণ ভাষা। প্রচুর রোগীদের কাছে শুনি আর্থ্রাইটিস আর্থ্রাইটিস হয়েছে, কিন্তু আর্থ্রাইটিস মানেটা কি? আর্থ্রাইটিস তার মানেটা করলে ইনফ্লামেশন অফ দ্য জয়েন্ট। ইনফ্লামেশন অর্থাৎ প্রদাহ। একটা জয়েন্টের ভেতরে যদি প্রদাহ হয়, তাতে জয়েন্টটা ফুলে যায়, জয়েন্টটা গরম হয়ে যায় এবং জয়েন্টের ব্যথা থাকে, এবং ব্যথা থাকার জন্যে জয়েন্টের মুভমেন্টটা খুব রেস্ট্রিকশন হয়ে যায়, এবং ব্যথা থাকলে রোগীরা অনেক সময় ব্যথার জন্যে জয়েন্টটা মুভমেন্ট করতে চায় না। সুতরাং ইন এ সেন্স, আমার জয়েন্টে যদি কোনো ইনফ্লামেশন হয় বা প্রদাহ হয়, সেইটাকে আমরা আর্থ্রাইটিস বলি। আর্থ্রাইটিসে পেইন হয়, কিন্তু এর সঙ্গে বলে রাখা দরকার, অনেক সঙ্গে রোগীরা আসে, আমার পেইন হচ্ছে, ব্যথা হচ্ছে। ব্যথা একটা অঙ্গ, একটা একটা সিমটম, কিন্তু ব্যথা সোয়েলিং ছাড়া, লস অফ মুভমেন্ট ছাড়া আমরা আর্থ্রাইটিস বলি না, সেটাকে শুধু আর্থ্রালজিয়াই বলি। এই যে আপনি আর্থ্রালজিয়ার কথাটা উল্লেখ করলেন, খুব সুন্দর সহজভাবে আপনি আমাদের একটা জিনিসটা বুঝিয়ে দিলেন। ডক্টর দাস, আপনার কাছে আসছি। তাহলে আর্থ্রালজিয়া শব্দটা বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, মানে স্যার খুব ক্লিয়ারলি জিনিসটা বলে দিয়েছেন একদম। অলরেডি। কিন্তু আর্থ্রালজিয়া মানে হচ্ছে জয়েন্ট পেইন, মানে খালি ব্যথা। কিন্তু যেখানে আর্থ্রাইটিসটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট। সেখানে হচ্ছে জয়েন্টটা ফুলবে, গরম হয়ে থাকবে, প্রচন্ড পেইন হবে, ওখানে মুভমেন্ট রেস্ট্রিকশনসও হতে পারে। বেশ। আর প্রবলেমটা হচ্ছে আর্থ্রালজিয়ার কিন্তু কোনো জয়েন্ট ড্যামেজ করবে না, ওটা একটা জাস্ট সিমটম। আর আলাদা করে চিকিৎসা মানে জাস্ট পেইন কন্ট্রোল, ফিজিওথেরাপি, সেগুলো আমরা ইউজ করতে পারি। যেখানে আর্থ্রাইটিস হলে কিন্তু এসে এমার্জেন্সি, বেশ। মানে এটাকে আমাদের ইনভেস্টিগেট করতে হবে, দেখতে হবে কেন হলো, যাতে আমরা ঠিকমতো ট্রিটমেন্ট আমরা দিতে পারি পেশেন্টদের। অবশ্যই সেগুলো আমরা বিশদভাবে আলোচনা করব। তার আগে ডক্টর মুখার্জি, আপনার কাছে আসছি যে ঠিক কত রকমের আর্থ্রাইটিস হয়, এই যদি একটু ভাগ করে আমাদের বলেন। এই আর্থ্রাইটিসটা অনেকভাবে দেখা যেতে পারে। যেমন পায়ে চোট লাগলো খেলতে গিয়ে, তাতে জয়েন্ট পেইন হলো, সেটা আমরা অনেক সময় বললাম পেইন হয়েছে, তার সঙ্গে সোয়েলিং হয়েছে, সুতরাং এটা আর্থ্রাইটিস, একে বলে ট্রমাটিক আর্থ্রাইটিস। দ্বিতীয় হচ্ছে একটা ইনফেক্টিভ আর্থ্রাইটিস, অর্থাৎ জয়েন্টের ভেতরে ইনফেকশন হয়েছে। এই জয়েন্টের ইনফেকশন হলে তখন তাকে বলা হয় সেপটিক আর্থ্রাইটিস। অনেক বাচ্চাদের ক্ষেত্রে হয়, ইয়াং অ্যাডাল্টদের হয়, কিংবা আমাদের অনেক ইনফেকশন আছে, ভাইরাল আর্থ্রাইটিস, ব্যাকটেরিয়াল আর্থ্রাইটিস, এইচআইভি আর্থ্রাইটিস, এগুলো সব ইনফেক্টিভ আর্থ্রাইটিস। এরপরে যেটা আসে সেটা হচ্ছে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, অর্থাৎ জয়েন্টের ভেতরে ইনফেকশন নেই, কিন্তু জয়েন্টটা ব্যথা হয়েছে, ফুলে আছে এবং ফাংশন করতে পারছে না। এটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, তাতে কোনো ইনফেকশন নেই। যেমন অ্যাজ ফর এক্সাম্পল রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। এরপরে আসে ডিজেনারেটিভ আর্থ্রাইটিস, অর্থাৎ বয়সকালে 60-65 বছর বয়স হয়ে গেছে, তাদের জয়েন্টের ক্ষয় হয়েছে, জয়েন্টের ক্ষয়ে তাতে ইনফ্লামেশন হয়েছে, এটাকে বলা হয় অস্টিও আর্থ্রাইটিস অথবা ডিজেনারেটিভ আর্থ্রাইটিস।
এছাড়া আরও আছে মেটাবলিক আর্থ্রাইটিস, যেন আপনারা নাম শুনেছেন ইউরিক অ্যাসিড বেড়ে গেলে জয়েন্ট পেন হয়। সুতরাং এটাকে আমরা বলি গাউট, সেটাও এক ধরনের আর্থ্রাইটিস। অ্যান্ড লাস্টলি আমরা বলি ম্যালিগনেন্সি, ক্যান্সারের মতো জয়েন্টেও তো ক্যান্সার হয়, ম্যালিগনেন্সি হয়, লাইক অস্টিওসার্কোমা। সেক্ষেত্রে যে জয়েন্ট পেইন হতে পারে, সোয়েলিং হতে পারে, এবং সেটা জয়েন্টের মধ্যেও বাইরে যে বোনসগুলো আছে, টিবিয়া, ফিমার, ফিউবুলা, যে কোনো একটা হলে দেখে মনে হয় আর্থ্রাইটিস হয়েছে, কিন্তু আসলে সেগুলো ক্যান্সার অর ম্যালিগন্যান্ট আর্থ্রাইটিস। এইগুলোই মোটামুটি ধরে নেওয়া যেতে পারে একটা ফর্ম অফ আর্থ্রাইটিস। কিন্তু আর্থ্রাইটিস অনেক সময় ইনফ্লামেটরি গ্রুপ, একটা নন ইনফ্লামেটরি গ্রুপ। ইনফ্লামেটরি বললাম রিউমাটয়েড, আর নন ইনফ্লামেটরির মধ্যে সবগুলো পড়ে গেল, এবং আমাকে বিচার করতে হবে এটা কোন ধরনের আর্থ্রাইটিস হয়েছে, সেইভাবে আমাদের এগোতে হবে। আমরা অবশ্যই প্রত্যেকটা নিয়ে বিশদভাবে আলোচনা করব। তার আগে ডক্টর দাস আসছে আপনার কাছে। শুনেছি যে আমাদের যেটা সাধারণ মানুষের ধারণা যে একটা বয়সের পরেই আর্থ্রাইটিস সাধারণত হয়ে থাকে, তবে বাচ্চাদেরও আর্থ্রাইটিস হয়, এবং ডক্টর মুখার্জি আমাদের বললেন যে চোট লেগে যে কোনো বয়সে আর্থ্রাইটিস হতে পারে। তো আপনি যদি বয়স অনুপাতে আর্থ্রাইটিস কি ধরনের হয় সেগুলো একটু বুঝিয়ে বলেন। না, আমার এখানে অলরেডি একটা স্লাইড আছে, সেটা দেখলে হয়তো আরো আমরা ক্লিয়ার দেখে হবে। নিচ্ছি। আর্থ্রাইটিস সব বয়সেই পাওয়া যায়, এমন অনেক আমাদের 3 মাস মানে বয়সের বাচ্চারও আর্থ্রাইটিস আমরা মানে ট্রিটমেন্ট করে থাকি, যেখানে বয়সটা কোনো বার নয়। তবে ছোটবেলা যে আর্থ্রাইটিস, যেটাকে আমরা জুভিনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস বলি, অর জেআইএ, যেটা এখন আমরা স্লাইডে দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু খুবই ক্রিটিক্যাল, কারণ ঠিকমতো ট্রিটমেন্ট না হলে বাচ্চার গ্রোথে প্রবলেম হতে পারে। আর বাচ্চাদের আর্থ্রাইটিস মানে কিন্তু আমাদের সবসময় চিন্তা করতে হবে অন্য কোনো কারণ লুকিয়ে আছে কিনা, মানে কোনো ইনফেকশন আছে কিনা, বাচ্চাদের লিম্ফোমা, ক্যান্সার, লিউকেমিয়া, এইগুলো কোনো লুকিয়ে আছে কিনা, সেগুলো আগে আমাদের এক্সক্লুড করতে হয়। আর সেইগুলো যখন সব এক্সক্লুড করার পরে ডায়াগনোসিসটা আমরা কনফার্ম করি, তারপরে সেই ওয়াইজ আমরা ট্রিটমেন্ট করি। ট্রিটমেন্ট করলে আজকালকার দিনে যা ওষুধ পেয়ে গেছি আমরা, তাতে ট্রিটমেন্ট করলে অনেকটাই পেশেন্ট ভালো থাকতে পারে। এটা হলো বাচ্চাদের গ্রুপের। আর একটু মিডিয়াম এজ গ্রুপে, যেটা মেইনলি ফিমেল মানে মহিলাদের বেশি হয়, রুমাটয়েড আর্থ্রাইটিস, সোরাইটিক আর্থ্রাইটিস, তারপরে গাউট যেগুলো হয়। তবে গাউটটা মেয়েদের অতটা হয় না, এটা মেইনলি ছেলেদের বেশি হয়। আর আরেকটা যেটা হয়, যেটা স্পাইনের আর্থ্রাইটিস, যেটা অ্যাঙ্কালোজিং স্পন্ডালাইটিস বলা হয়, সেটাও কম বয়সী লোকেদেরই বেশি হয়, মানে সেকেন্ড 20 ইয়ার্স টু 40 ইয়ার্স এজ গ্রুপে বেশি হয়। তারপরে চলে আসছি আর একটু মানে মিডল এজ প্লাস, যেটা মানে 50 বছরের বেশি, এটা মেইনলি অস্টিও আর্থ্রাইটিস, যেখানে কার্টিলেজ ক্ষয়ে ক্ষয়ে যে আর্থ্রাইটিসটা হয়। এতে ইনফ্লামেশন হতে পারে, মানে তাতেও পেইন হবে, সোয়েলিং হতে পারে, কিন্তু এটার ট্রিটমেন্টটা কিন্তু কমপ্লিটলি আলাদা। যেরকম ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, যেটা স্যার যেটা বললেন, ইনফ্লামেটরি আর্থ্রাইটিস কিন্তু ট্রিটমেন্টটা আমাদের খুব অ্যাগ্রেসিভলি করতে হয় ইনফ্লামেশনটা কন্ট্রোল করার জন্য। যেখানে অস্টিও আর্থ্রাইটিস কিন্তু মেইনলি সিমটোম্যাটিক, মানে ব্যথা কন্ট্রোল করা, ফিজিওথেরাপি, এইগুলো করতে হয়। আর একটা গ্রুপ হচ্ছে এলডারলি পেশেন্টদের, যেটা বয়সকালে মানে 60-65 পরে, তখন হ্যাঁ মানে এই অস্টিও আর্থ্রাইটিস থেকে সব থেকে কমন মানে এই এজ গ্রুপে। কিন্তু যখনই মানে এই এক্সট্রিম এজ গ্রুপে, মানে কম বয়সী পেশেন্ট বা এলডারলি পেশেন্টদের, তাদের কিন্তু যেটা স্যার বললেন, ওই ক্যান্সার জিনিসটা কিন্তু একটু মাথায় রেখে ট্রিটমেন্ট করাটা বেটার। তবে এতগুলোর মধ্যে একটু আলাদা করে জেনে নেব ডক্টর দাস, যে সেপটিক আর্থ্রাইটিস বলতে আমরা ঠিক কি বুঝি? একটু নতুন শব্দ মনে হচ্ছে। সেপটিক আর্থ্রাইটিস মেইনলি হচ্ছে ইনফেকশন। বেশ। মানে আমরা যেরকম আর্থ্রাইটিস মানে ভাবি যে একটা বাত, কিন্তু অনেক সময়তে ইনফেকশন থেকেও আর্থ্রাইটিস হতে পারে, যেটাকে সেপটিক আর্থ্রাইটিস বলা হয়। বেশ। আর সেপটিক অনেক কারণে হয়, যেরকম ব্যাকটেরিয়াল, মানে যেগুলো মানে প্যাথোলজিক অর্গানিজম যা আছে, ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাল হতে পারে, প্যারাসিটিক হতে পারে। আমাদের দেশে ব্যাকটেরিয়াল হওয়ার চান্সটা বেশি, টিবির চান্সটা অনেকটা বেশি আমাদের দেশে। যেখানে যদি কোনো মোনোআর্টিকুলার প্রেজেন্টেশন, মানে একটা জয়েন্ট ইনভলভ হয়েছে, ইউজুয়ালি রিউমাটয়েডে অনেকগুলো জয়েন্ট একসাথে ইনভলভ হয়, আর সিমেট্রিক্যাল, মানে দুদিকে এক ধরনের প্রেজেন্টেশন হয়। যদি মোনো আর্থ্রাইটিস হয়, মানে একটা জয়েন্ট ইনভলভমেন্ট হয়েছে, তখন কিন্তু আমাদের ইনফেকশন সবসময়তেই এক্সক্লুড করতে হয়। মানে শরীরে যে কোনো জায়গায় ইনফেকশন থাকলে একটা আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং মানে সাবধানতা অবশ্যই অবলম্বন আমাদের করতে একটা হবে। ছবিও হ্যাঁ, আছে দেখে এখানে, নেব। যেটা বেশ মোটামুটি খুব সিরিয়াস অ্যাগ্রেসিভ, মানে সোয়েলিং হয়, ব্যথা হয়, প্রচন্ড জয়েন্ট ড্যামেজও হতে পারে। আর এটা হচ্ছে একটা রিউম্যাটিক এমার্জেন্সি। মানে এটা যদি ঠিক মতো ট্রিটমেন্ট না হয় বা ঠিক মতো অ্যান্টিবায়োটিক স্টার্ট না হয়,
বা আমরা ঠিক অর্গানিজম আইসোলেট না করে ট্রিটমেন্ট করতে পারি তাহলে কিন্তু জয়েন্টের ড্যামেজ হওয়ার চান্স থাকে। আর আমাদের দেশে বা বিদেশে সব জায়গাতেই কমনলি হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেটাকে স্টাফিলোকক্কাস অরিয়াস বলা হয়। কিন্তু মেইন হচ্ছে ডায়াগনোসিসটা ঠিক মতো না হলে কিন্তু জয়েন্ট ড্যামেজ হওয়ার চান্সটা খুবই বেশি। বেশ, অবশ্যই আমরা আরো আলোচনায় ফিরে যাব, তার আগে দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু সমস্যাটা জেনে নিই আমরা। হ্যালো, নমস্কার, কে বলছেন, হ্যালো। কোথা থেকে বলছেন? নমস্কার ম্যাডাম, বলুন, শুনছি আমরা আপনার আমি সমস্যাটা চন্দন বলুন। চ্যাটার্জি বলছি, ধনেখালি হুগলি থেকে। বেশ, প্রথমে আপনাদের তিনজনকে সশ্রদ্ধ নমস্কার, বিশেষ করে ডক্টর মুখার্জিকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি স্যারকে। প্রশ্নটা কি? আপনার আমার সমস্যাটা যদি বলেন। একটি প্রশ্ন স্যারের কাছে, যে এই সিআরপি যে পজিটিভ হচ্ছে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এটা কি ধরনের বাত? বেশ, এবং সিআরপি পজিটিভ আমার এক বন্ধুর আছে, সেখানে এটা কি ধরনের বাত বলা হবে আর্থ্রাইটিস? বেশ। আর অ্যান্টিসিসিভি প্রোটিনও পজিটিভ আছে, এর ট্রিটমেন্টে কি আছে? ধন্যবাদ। উনি সম্ভবত জানতে চাইছেন সিআরপি পজিটিভ থাকলে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন যদি পজিটিভ থাকে, কি কি ধরনের আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা বেশি? কি ধরনের আর্থ্রাইটিস হ্যাঁ, হওয়ার সম্ভাবনা আছে। তাদের? সি রিঅ্যাক্টিভ প্রোটিন বেশি থাকলে। সিআরপি সি রিঅ্যাক্টিভ প্রোটিন হ্যাঁ। একটা মার্কার। বেশ, আমাদের যেমন কোনো ইনফেকশন হলে ব্লাড কাউন্ট বেড়ে যায়, সেটাকে বলে লিউকোসাইটোসিস, সেরকম সিআরপি একটা প্রোটিন বেরোয় লিভার থেকে, অ্যান্ড যখনই কোনো ইনফ্লামেশন হয় কিংবা ইনফেকশন হলে বাড়তে পারে। এটা কিন্তু বলবে না যে ইনফ্লামেশন আর ইনফেক্টিভ আর্থ্রাইটিস, এটা বলতে পারে যে ইনফ্লামেটরি আর্থ্রাইটিস ভিসাভিস অস্টিও আর্থ্রাইটিস যেমন সিআরপি বাড়ে না, কিন্তু ইনফ্লামেটরি আর্থ্রাইটিস কিংবা ইনফেক্টিভ আর্থ্রাইটিস সিআরপি বাড়ে। সুতরাং আমরা যখন রোগীকে অ্যাসেস করি তখন সিআরপিটা নিশ্চয়ই নজর রাখি, তার সঙ্গে ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা বেশি করে দেখি, টু ডিস্টিংগুইশ ওয়ান ফ্রম দি আদার। একদমই তাই। এরপর আমরা একটু জেনে নেব যে রিউমাটয়েড আর্থ্রাইটিস খুব কমন শব্দ এবং অনেকেই এই সম্বন্ধে অবগত রয়েছেন, তবু আপনি যদি একটু বুঝিয়ে বলেন যে রিউমাটয়েড আর্থ্রাইটিস কাদের হয়, কি হয় রিউমাটয়েড এতে? আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিসটা একটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস, ইমিউনোলজিক্যালি মিডিয়েটেড, অর্থাৎ বডির ডিফেন্স মেকানিজমে গোলমাল হতে পারে। আপনি যে ছবিটা দেখছেন, এই ছবিটাতে দেখা যাচ্ছে হাতের স্মল জয়েন্টসগুলো ইনফ্লেমড হয়ে আছে, অর্থাৎ লাল হয়ে আছে, স্মল জয়েন্টসগুলো ফুলে আছে এবং পেন হচ্ছে। তার জন্যে হাতের মুভমেন্টটা অনেকটাই কমে যায় এবং পেশেন্টরা হাত নাড়াতে পারে না, কিংবা রান্না করতে গেলে তাদের অসুবিধা হয়, কোনো কিছু কাজ করতে গেলে তাদের হাতে। এবং এটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস একটা স্টেজের মধ্যে দিয়ে যায়। যত রোগীরা গোড়ার দিকে আসে তখন আমরা বলি ইনফ্লামেশন, সেই ইনফ্লামেশনটা এস্টাবলিশড হয়ে গেলে যদি সেটা চিকিৎসাপত্র দিয়ে না ঠিক করতে পারি তাহলে সেটা আস্তে আস্তে স্টিফ হয়ে যায় এবং জয়েন্ট স্টিফ হয়ে বেঁকে যায় অ্যান্ড জয়েন্টের ফাংশনটা চলে যায়। আপনি দেখছেন আর্লি স্টেজ অফ আর্থ্রাইটিস প্রথমে, তারপরে হচ্ছে এস্টাবলিশ স্টেজ অফ আর্থ্রাইটিস, আর তারপরে দেখুন হাতটার আঙুলগুলো বেঁকে গেছে, বেঁকে গিয়ে সেটাকে বলা হয় এন্ড স্টেজ আর্থ্রাইটিস। আমরা চাই পেশেন্টরা গোড়ার দিকে আসুক, আর্লি স্টেজ, যাতে করে চিকিৎসা করলে হাতের শেপ এবং হাতের মুভমেন্ট ঠিকমতো রাখতে পারি। যত দেরি করে আসবেন রোগীরা তত চান্স হচ্ছে, যদি ইনফ্লামেশন কন্ট্রোল হলো না, হাতগুলো বেঁকে গেল, তুবড়ে গেল, এবং তখন আমরা বলি ফাংশনলেস হ্যান্ড। এইটা খুব মনে রাখা দরকার যে জয়েন্ট পেইন হলে কোথায় হয়েছে, কোন সময় হচ্ছে। পার্টিকুলারলি বলবো যেসব জয়েন্ট পেইন রাত্রের দিকে হয় এবং সকালবেলা কাজ করতে গেলে কিছুটা কমে যায়, সেইটাই আমাদের ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। এবং 20 থেকে 40 বছরের মেয়েরা যদি এই রকম পেইন নিয়ে আসে, আমরা সবসময় মাথার মধ্যে রাখি যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে কিনা। অন দি আদার হ্যান্ড, আপনি এই জাতীয় পেইন যা হাঁটুতে হয় বয়সকালে, সেটা বলবে কাজ করতে গেলে হচ্ছে, তার মানে পেইন অন অ্যাক্টিভিটি, ওর কাজ করতে গেলে পেইন হচ্ছে, সেটা কিন্তু একদম ডিফারেন্ট ফ্রম রিউমাটয়েড আর্থ্রাইটিস। সো রিউমাটয়েড আর্থ্রাইটিস স্মল জয়েন্টস দিয়ে শুরু হয়, ইউজুয়ালি দুদিকেই হয় একসঙ্গে, এবং কখনো কখনো একটা দিকে হয়ে কিছুদিনের মধ্যে অন্য দিকে চলে গেল,
এবং হাতটা কি পায়ের আঙুলে তার ফাংশনটা কমে গেল, এবং তখন আমরা সিগন্যাল পাই যেটা পসিবিলিটি অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস। আমরা নানাবিধ টেস্ট করি ইনক্লুডিং সিআরপি। বেশ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কথা বলেছেন যে একদম প্রাথমিক দিকে যদি চিকিৎসা শুরু করা যায় অনেক ড্যামেজ কন্ট্রোল করা যেতে পারে। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, কে আছেন সঙ্গে, কোথা থেকে বলছেন? দয়া করে আপনার টিভির ভলিউমটা কমিয়ে দিন, আপনার শুনতে সুবিধা হবে। হ্যালো, নমস্কার, বলুন, শুনছি। আমি কাছাড় থেকে বলছি। আপনার সমস্যাটা বলুন। ও মাই গুডনেস। আমরা শুনছি, আপনার সমস্যাটা যদি বলেন। আমার আমার মার 1.5 বছর আগে সেরিব্রাল স্ট্রোক হয়েছিল ওনার। তো হ্যাঁ, এবার হচ্ছে ওনার যেটা হচ্ছে রিসেন্ট যে প্রবলেমটা হচ্ছে বাঁ দিকটায় ওনার হচ্ছে বাঁ দিকের হচ্ছে কাঁধের ওই জয়েন্টটা আর হচ্ছে কুনুইটার বাঁ দিকের হচ্ছে হাঁটুতে প্রচন্ড পেন হচ্ছে, প্রচন্ড পেন হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে আমাকে একজন সাজেস্ট করেছিল রিউমাটোলজিস্টকে দেখানোর জন্য। আমি সেখানেও দেখিয়েছিলাম, কিন্তু বর্তমানে সেটা আরো বেড়ে গেছে। বেশ, আপনি একদম সঠিক জায়গায় ফোন করেছেন। ডক্টর দাস, আপনি কি বলবেন এই ব্যাপারে? হ্যাঁ, আপনার মায়ের বয়স কত একটু জানতে পারি? সম্ভবত লাইনে উনি নেই। আচ্ছা, না যদি মনে হচ্ছে হয়তো বয়স্ক পেশেন্ট, তো যে কারণে যখন শোল্ডারে ব্যথা পায়ে ব্যথা হচ্ছে তখন ইমিডিয়েটলি কাউকে দেখিয়ে নেওয়াটা দরকার। হতে পারে সিম্পল জিনিস, হতে পারে অস্টিওআর্থ্রাইটিস, তার জন্যই হয়তো ব্যথা হচ্ছে। কিন্তু যেহেতু বয়সকালে প্রবলেমটা হচ্ছে, অন্য কোনো কিছু লুকিয়ে আছে কিনা সেটা কিন্তু এক্সক্লুড করাটা খুবই দরকার। তো যে কারণে আমার সাজেশন হবে কোনো স্পেশালিস্ট কাউকে দেখিয়ে যা দরকার সেই টেস্টগুলো করানো, যাতে রাইট ট্রিটমেন্টটা ঠিকমতো দেওয়া যায়। যত তাড়াতাড়ি সম্ভব। একটা হচ্ছে পেইন কন্ট্রোল, কিন্তু খালি পেইন কন্ট্রোল হচ্ছে সিম্পটম রিলিফ হচ্ছে, কিন্তু মেইন অসুখটাকেও ট্রিট করাটা বেশি দরকার। বেশ, আমরা আমাদের পুরনো আলোচনায় ফিরে যাই। আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে আলোচনা করছিলাম। একটু জানতে ইচ্ছে করছে ডক্টর দাস, যে এই সমস্যাটা বা এই রোগটা কি বংশগত? ধরুন মা বাবার যদি হয়ে থাকে তাহলে সন্তানের মানে হওয়ার সম্ভাবনা কতটা, বা সে কি কি ধরনের প্রিকশনারি মেজার্স নিতে পারে? না, এটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। এই কোশ্চেনটা আমরা খুব কমনলি পেয়ে থাকি। রিউমাটয়েড যদি বাবা মার থাকে, ছেলে মেয়ের যে হবেই তার কোনো গ্যারান্টি নেই। তবে হ্যাঁ, ডেফিনেটলি যেহেতু একটা জেনেটিক লিঙ্কেজ আছে, একটা রিস্ক অফ ট্রান্সমিশন ইজ একটু বেশি থাকবেই। মানে বলা হয় অ্যারাউন্ড 10 to 20% ট্রান্সমিশন রেট। মানে যদি 100 জনের যদি ফ্যামিলি মানে এই হয় ট্রান্সমিশনে, তাহলে 20 জনের হবে। কিন্তু তার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি মানে বাবা মার আর্থ্রাইটিস থেকে থাকে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, বাচ্চার ছেলে মেয়ের যদি কোনো সিমটমস দেখা যায় তখনই ট্রিট করাটা, মানে অ্যাওয়ারনেসটা মোর ইম্পর্টেন্ট, কিন্তু ভয় পাওয়ার কারণ নেই। আর ওটা প্রিভেন্ট করার কিন্তু আলাদা করে কোনো উপায় নেই। মানে সিমটমস এলে তবেই চিকিৎসা শুরু করবে। সেক্ষেত্রে ডক্টর মুখার্জি যদি বলেন যে একদম আর্লি স্টেজে সিমটমগুলো কি কি, ধরুন কোনো রেড ফ্ল্যাগ সাইন, যে এই সিমটমগুলো পেলে রোগী বুঝতে পারবে যে আমাকে তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিতে হবে, সেগুলো যদি একটু বলেন। আমার মনে হয় প্রথমেই বলেছি যেটা প্রথমে দেখতে হবে জয়েন্টের 3টে ইম্পর্টেন্ট সিমটম, উপসর্গ। একটা হচ্ছে ব্যথা, একটা হচ্ছে ফুলে গেছে জয়েন্টটা, এবং তার সঙ্গে দেখবেন ফাংশনটা কমে গেছে, অর্থাৎ সে হাত বেন্ড করতে পারছেন না, পা বেন্ড করতে পারছেন না। আপনি ছবিতে দেখুন, আপনি বুঝতে পারবেন যে একটা লাল হয়ে আছে পায়ের আঙুলটা এবং ফুলে আছে, এবং তার সঙ্গে ব্যথা, নাড়তে পারছে না। সুতরাং এইটাই হচ্ছে ইনফ্লামেটরি জয়েন্ট ডিজিজ। এবং আমাদের দেশে আজকে ভারতবর্ষে প্রায় 70 লক্ষ লোক এই অসুখে ভোগে নানাবিধ বয়সের প্রাক্কালে। এবং এই রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা ইম্পর্টেন্ট ফিচার, যাতে ইনফ্লামেশন থাকে, এবং তাই দেখে আমাদের আসে। এবং এক একটা বয়সে এক এক রকম জয়েন্ট পেন হয়। অনেকের হলো 3টে ফিচার হলো না, অর্থাৎ ফোলা, ব্যথা, লাল হয়ে যাওয়া, লস অফ ফাংশন, কোনোটাই হলো না, কিন্তু ব্যথা হচ্ছে জয়েন্টের। এবং সেটা আমাদের স্বাভাবিক জীবনে অনেক সময় হতে পারে, সেটা আমরা বলি অনেক সময় সফট টিস্যু রিউম্যাটিজম। এবং সফট টিস্যু রিউম্যাটিজম মানে জয়েন্টের পাশ দিয়ে যেসব আমাদের টিস্যু আছে তাতে একটু ব্যথা হলো, কিন্তু তাতে কোনো ইনফ্লামেশন হলো না, কয়েকদিনের মধ্যে চলে গেল। তাদের কখনো ডিফর্মিটি হয় না। এবং এটা যে দেখছেন ছবিতে 3টে স্টেজ অফ রিউমাটয়েড, এরকম পিকচার পাওয়া যায় না।
এবং সফট টিস্যু রিউম্যাটিজম প্রায় শতকরা 15 থেকে 20 ভাগ লোকের দৈনন্দিন শীতকালে প্রায় গায়ে ব্যথা হয়, হাতে ব্যথা হয়, জয়েন্টে ব্যথা হয়, আর তারপর দিন চলে গেল, কিংবা পিঠে রয়ে গেল। এগুলো আমরা বলি সফট টিস্যু রিউম্যাটিজম, সেগুলো আর্থ্রাইটিস নয়। তবে ডক্টর দাস, এই রিউম্যাটয়েড আর্থ্রাইটিস এটা কি শরীরের অন্য কোনো অঙ্গকেও এফেক্ট করতে পারে? হ্যাঁ, যেমন এখানে একটা ছবি আছে, সেটা দেখালে হয়তো একটু ক্লিয়ার হবে। মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস কিন্তু একটা অটোইমিউন ডিজিজ, মানে এখানে আপনার ইমিউন সিস্টেমটা আপনার এগেইনস্টে করছে, যে কারণে এটা মাথা থেকে পায়ের পাতা অবধি যে কোনো অর্গানকেই ইনভলভ করতে পারে। যেমন চোখে প্রবলেম হতে পারে, লাংসে প্রবলেম হতে পারে, হার্টে প্রবলেম হতে পারে, ইন্টেস্টিনকে ইউজুয়ালি প্রবলেম করে না, স্কিনে অনেক সময় একটা র্যাশ দেখতে পারি আমরা, নার্ভসে প্রবলেমও হতে পারে। যে কারণে যেহেতু অটোইমিউন ডিজিজ, এটা খালি জয়েন্ট নয়, মানে বডির যে কোনো অর্গানকে ইনভলভ করতে পারে। যে কারণেই আর্লি ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট, আর প্রপার ট্রিটমেন্টটা নেওয়া খুব দরকার। তাহলে ডক্টর মুখার্জি, আমরা যেটা বুঝলাম যে শরীর নিজেই নিজের বিরুদ্ধে লড়াই করছে এবং নিজেই শত্রু তৈরি করছে, সেটা আমরা কিভাবে আটকাবো? এই যে অটো ইমিউন ব্যাপারটা উনি বললেন ডক্টর দাস আমাদের, সেটা আটকানো সম্ভব কি? অটো ইমিউন কথাটা, অটো মিন সেলফ, আর ইমিউন মানে ইমিউন ডিফেন্স সিস্টেম। আমাদের শরীরের একটা বাইরের ইনসাল্ট থেকে প্রোটেকশনের সিস্টেম তৈরি হয়েছে। দিস ইজ এ ফিজিওলজিক্যাল, যাতে করে আমরা ইনফেকশন হলে সবাই অসুস্থ হয়ে যায় না, কেউ কেউ হয়, কেউ কেউ হয় না। অটোইমিউন মানে শরীরের নিজের সিস্টেমটা নিজের বিপক্ষে চলে গেছে। তার মানে আমার নিজের সেল যেসব আছে সেইটাই আমাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক না রেখে শত্রুর সম্পর্ক করছে। তার ফলে কি হয়, আমাদের সেলে সেলে রিয়াকশন হয়, এবং সেলে সেলে রিয়াকশন হয়, তার মধ্যে সেল দিয়ে কিছু জুস বেরোয় যাকে বলে সাইটোকাইন, এবং এই সাইটোকাইন গিয়ে আলটিমেটলি জয়েন্টে যায়, কি মাসলে যায়, এবং তাদের একটা ইনফ্লামেশন অথবা প্রদাহ সৃষ্টি করে। সো অটোইমিউনটা হচ্ছে ফেলিওর অফ সেলফ ডিফেন্স, যার জন্যে আমাদের এই অ্যান্টিজেন হচ্ছে আমাদের টিস্যু, আর অ্যান্টিবডি তৈরি হচ্ছে, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হচ্ছে, রিয়াকশন হয়ে ইনফ্লামেশন হচ্ছে। এটাকে বলে আমরা অটোইমিউন ডিজিজ। এবং অনেক অসুখের মধ্যে পড়ে, রিউমাটয়েড পড়ে, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস বলে একটা অসুখ আছে, লুপাস এরিথেমেটোসাস আছে, স্ক্লেরোডার্মা আছে, এগুলো সবই অটোইমিউন ডিজিজের ব্যাখ্যাতে এক্সপ্লেন করা যায়। এবং আরেকটু সময় পেলে আমরা নিশ্চয়ই এগুলো আলোচনা করব। তবে আরেকটা ফোন সঙ্গে আছে, দর্শক বন্ধু নিয়ে নি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ, আমি বিজয়গড় থেকে বলছি। হ্যাঁ, নমস্কার, বলুন আপনার সমস্যা। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে আমার বাবার 65-র কাছাকাছি বয়স, তো আমার বাবার দীর্ঘদিনই পায়ের হাঁটুতে আর্থারাইটিসের সমস্যা ছিল, কিন্তু কতটা মানে অতটা গভীরভাবে সমস্যা ছিল না, এমনি ছিল। এবার এখন দেখছি যে আমার বাবার যে ডান হাত, সেটা হঠাৎ করে অবশ হয়ে গেছে, তো ডান হাত দিয়ে কোনো কাজ করতে পারছে না, সবকিছু বাঁ হাত দিয়ে করতে হচ্ছে। তো এই অবসর সাথে কি আর্থারাইটিসের কোনো যোগ আছে? এটা একটু বেশ, আপনি শুনতে থাকুন। যদিও আমাদের আরো কিছু জিজ্ঞাসা ছিল ডক্টর মুখার্জি, আপনি কি বলবেন? উনি কি প্রশ্নটা? ওনার বাবার 65 ইয়ার্স, 65 বছর বয়স, এবং অল্প বিস্তর আর্থ্রাইটিস ছিল, কিন্তু ইদানিংকালে ডান হাতটা প্রায় অবশ হয়ে গেছে, উনি কোনো কাজই করতে পারছেন না। তাতে কি হচ্ছে সেটা উনি জানতে চাইছেন কি কারণে হচ্ছে। না, 65 ইয়ার্স অফ এজে যেটা হতে পারে সেটা কমনলি এমনি অস্টিও আর্থ্রাইটিস অথবা ডিজেনারেটিভ আর্থ্রাইটিস। তাতে একদম যে ইনফ্লামেশন হয় না তা নয়, কারণ হচ্ছে যখনই টিস্যু ব্রেকডাউন হচ্ছে সেই কিছুটা ইনফ্লামেশন তৈরি করে, কিন্তু প্রাইমারি রুট কজটা কিন্তু ইনফ্লামেশন নয়, ডিজেনারেশন। আমাদের বয়সকালে দুটো জয়েন্টের মাঝখানে কার্টিলেজ থাকে, কার্টিলেজের ব্রেকডাউন। রিউমাটয়েডের বেলা আমাদের অসুখটা শুরু হয় সাইনোভিয়াল মেমব্রেন, জয়েন্টের চতুর্দিকে একটা বর্ডার আছে, সেই সাইনোভিয়াল মেমব্রেনে। কিন্তু 60-65 ইয়ার্স অফ এজে যেটা শুরু হয় কার্টিলেজ, কার্টিলেজ হচ্ছে আমাদের বাফার বিটুইন টু বোনস, সেইটা কিন্তু ডিজেনারেশন হয় বিকজ অফ ফ্রিকশন। সো উইয়ার অ্যান্ড টিয়ার, অর্থাৎ সেখানে ক্ষয় হচ্ছে, আমরা হাঁটছি, চলছি, সিঁড়ি উঠছি, তাতে প্রতিটা মুভমেন্টে কার্টিলেজের ব্রেকডাউন, শেয়ারিং স্ট্রেস হচ্ছে, এবং যার ফলে ডিজেনারেশন লিডিং টু আর্থ্রাইটিস।
বেশ আমি হ্যাঁ একটা জিনিস বলি, অস্টিওআর্থ্রাইটিস হয়তো মোস্ট লাইকলি ডায়াগনোসিস, কিন্তু উনি বলছিলেন যে হাতের হঠাৎ করে উইকনেস হয়ে গেছে, বা একদম অবশ হয়ে হ্যাঁ গেছে হাত অবশ্যই, এটা হয়তো পুরোপুরি অস্টিওর জন্য হবে না, অনেক সময় তো এই কার্পাল টানেল সিনড্রোম হতে পারে, বা যদি উইকনেস বা ডেভেলপ করে তাহলে কিন্তু কোনো নিউরোলজিস্টকে দেখিয়ে নেওয়াটা দরকার। বেশ আর আরও যেটা আমরা আগের আলোচনাতেই যাব ডক্টর মুখার্জি, যে ধরুন এই যে বারবার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা রিউমাটয়েড আর্থ্রাইটিস, আমরা চিকিৎসার পদ্ধতিতে নিশ্চয়ই যাব, কিন্তু তার আগে একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আসছি। সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না, আমরা এক্ষুনি ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। ফিরে আসছি আমাদের আলোচনা পর্বে। আমরা আলোচনা করছিলাম অস্টিওপোরোসিস বা আর্থ্রাইটিস কি এবং কেন নিয়ে। বহু দর্শক বন্ধু অপেক্ষায় রয়েছেন, সমস্যাটা জেনে নিই। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? শুভদীপ দিদিভাই। নমস্কার, বলুন আপনার সমস্যাটা। হ্যাঁ, ডাক্তারবাবুদের নমস্কার জানিয়ে সদ্য ডাক্তারবাবু মুখোপাধ্যায়ের কাছে আমার এটাই জিজ্ঞাসা, আমার মার বর্তমানে ৭৪ বছর বয়স, দীর্ঘদিন যাবৎ ওনার হাঁটুতে ব্যথা এবং রাত্রিবেলা ঘুমোতে পারেন না যন্ত্রণায়। তারপর উনি কন্টিনিউ গ্লুকোসামাইন ট্যাবলেটটা কন্টিনিউ করে যাচ্ছেন। এটা কি কন্টিনিউ করে যাবে, না এর থেকে বাঁচার বা মানে পরিত্রাণ পাওয়ার উপায়, এটাই আমার জিজ্ঞাসা। খুব সুন্দর আপনি প্রশ্ন করেছেন, অনেক আশা নিয়ে ফোনটা আমরা পেয়েছি। ডক্টর মুখার্জি, উনি জানতে চাইছেন ওনার মায়ের ৭৪ বছর বয়স এবং উনি গ্লুকোজামিন ট্যাবলেটটা 14 বছর? 74। 74? হ্যাঁ হ্যাঁ স্যার, আর একটা ফোন আমরা নিয়ে আমরা আমাদের আলোচনায় এগিয়ে যাই। আরেকজন দর্শক বন্ধু অনেকক্ষণ ধরে বহু দূর থেকে ফোন করেছেন, একটু ফোনটা নিয়ে নিচ্ছি। 74 ইয়ার্সের প্রশ্নটা কি? হ্যাঁ স্যার, উনি গ্লুকোজামিন ট্যাবলেটটা কন্টিনিউ করতে চান না সেটা জানতে চেয়েছেন। দেখুন, অস্টিও আর্থ্রাইটিস, ডিজেনারেটিভ আর্থ্রাইটিসে কোনো স্পেসিফিক ড্রাগ নেই। যদি ডিজেনারেশন হয়ে থাকে, নানা রকম চিকিৎসার পদ্ধতিতে চেষ্টা করা হচ্ছে কার্টিলেজ যেটা নষ্ট হয়ে গেছে সেই কার্টিলেজ সেলটাকে রিপ্লেস করা যায় কিনা। নানাবিধ কেমিক্যাল স্টাডিজ এবং ডিফারেন্ট আমাদের রিসার্চ ওয়ার্কের মাধ্যমে দেখা গেছে যাদের মাইল্ড ডিজিজ অথবা মাইল্ড থেকে মডারেট ডিজিজ তাদের টেম্পোরারি বেনিফিট হয়, কিন্তু এটা পার্মানেন্ট কিওর কে পার্মানেন্ট বেনিফিট নয়। গ্লুকোসামিন অনেক সময় খাওয়া হয় 6 মাস 9 মাস 1 বছর ধরে খাচ্ছে, কিন্তু এটা গ্যারান্টি দেওয়া যাবে না যে তাতে করে সিভিয়ার আর্থ্রাইটিস হবে না এবং তার জন্য নি রিপ্লেসমেন্ট লাগবে না। প্র্যাকটিক্যালি স্পিকিং এই ডিজেনারেটিভ অস্টিওআর্থ্রাইটিসের স্পেসিফিক ড্রাগ আমাদের কাছে এখনো পর্যন্ত ভালো আসেনি। যেটুকু পাওয়া গেছে সেটুকু আমরা সিমটম রিলিফের ব্যবস্থা করতে পারি, কিন্তু পুরোপুরি ডিজিজ রিভার্সাল করা, কারণ ডিজিজটাকে একদম থামিয়ে দেওয়া এরকম গ্যারান্টি কিছু নেই। আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিসের বেলায় অনেক ওষুধ আছে যেগুলো দিয়ে আমরা ডিজিজ প্রগ্রেশনটাকে কমিয়ে দিতে পারি, কিন্তু অস্টিওআর্থ্রাইটিসের বেলা সেই রকম কোনো স্পেসিফিক মলিকুল give a guaranteed cure or haltage of the disease আমরা পাই না। তবে যিনি রোজ কষ্ট পাচ্ছেন তার জন্য একটুখানি রিলিফই অনেক বড় জিনিস। আরেকজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি একটু ডাক্তারবাবুর কাছে কিছু আমার ব্যথা বিষয়ে কিছু জানতে চাইছিলাম। হ্যাঁ, আপনার সমস্যাটা বলুন। আমার দেখুন, আমার পায়ের দুটো আঙুল মাঝে মাঝে বেঁকে যায়, হাতের বাঁ হাতের আঙুল বেঁকে যায় এবং পায়ের পাতায় খুব যন্ত্রণা হয়, আর হাঁটুর নিচে মাঝে মাঝে টান ধরে এবং নার্ভ খুব মানে ছটফট করে নার্ভ। এখন এই বিষয়ে আমি ভয় পাচ্ছি যে আগামী দিনে কিছু হবে কিনা। কাল দেখছি আমার হাতে পাতাও যন্ত্রণা করছে, পাতাগুলো, তারপরে নার্ভের ব্যাপার। আপনার বয়সটা যদি বলেন। আঙুল বেঁকে যায়, বেশ, এই বিষয়ে আমি কি করতে পারি? না, এটা আমার শুনে এটা আর্থ্রাইটিস প্রবলেম মনে হচ্ছে না, কারণ আপনার কোনো জয়েন্টে সোয়েলিং বা কিছু নেই। এটা আঙুল বেঁকে যাচ্ছে মানে মোস্ট লাইকলি এটা ক্র্যাম্পস, এটা নিউরোলজিক্যাল প্রবলেম। তো অনেক সময়তে জল বেশি না খাওয়াতে বা হয়তো সল্ট ডিপ্লিশন, মানে একটু নুনটা হয়তো একটু বেশি খেতে হবে, আর দেখতে হবে অন্য কিছু প্রবলেম আছে কিনা। কোমরে ব্যথার সময় লিঙ্ক থাকতে পারে অনেক সময়তে, তো তার জন্য ইনভেস্টিগেশনগুলো করে নিলে বেটার, কিন্তু এটার সাথে কোনো আর্থ্রাইটিসের মনে হয় না কোনো লিঙ্ক আছে বলে। এরপর একটু ডক্টর দাস জানতে ইচ্ছে করছে, দেখুন আপনাদের প্রত্যেক দিনের একটা অদম্য একটা স্ট্রাগল রয়েছে যে কি করে চিকিৎসা বিদ্যাকে আরো উন্নয়নশীল করব। রিসেন্ট অ্যাডভান্সমেন্ট বা রিসেন্ট ট্রিটমেন্ট প্রসিজিয়ারগুলো কি কি রিউমাটয়েড আর্থ্রাইটিসের?
না, এখন আমাদের মেডিকেল রিসার্চের মানে অজুহাতে প্রচুর নতুন ড্রাগস আমরা পেয়েছি, এটাকে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট বলা হয়। আগে যেরকম একটা কনসেপ্ট ছিল মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস মানে সেটা এন্ড অফ লাইফ, আর কোনো ট্রিটমেন্ট নেই। এখন যদি আমরা আর্লি ডিটেকশন হয়, মানে ঠিকমতো ট্রিটমেন্ট হয়, আর যদি বায়োলজিক্যাল ট্রিটমেন্ট বা ঠিকমতো ট্রিপল থেরাপি, যেটা কম্বিনেশন ট্রিটমেন্ট, সেটা দিলে কিন্তু রিউমাটয়েড একদম মানে পুরোপুরি কন্ট্রোল করা যায়। আর কন্ট্রোল করলে মোটামুটি পেশেন্ট কিন্তু নর্মাল লাইফ, মানে সেখানে ডিফর্মিটিও থাকবে না, ডিসএবিলিটিও থাকবে না। হ্যাঁ, এটা ক্রনিক ডিজিজ, যেরকম ডায়াবেটিস যেরকম, এটা হয়তো কোনোদিন সারবে না, কিন্তু অনেক ক্ষেত্রে যদি আর্লি ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে কিন্তু পেশেন্টের নর্মাল লাইফ থাকবে এবং আস্তে আস্তে ওষুধ কমেও যেতে পারে। বেশ, এরপরে আমরা আরো একটু আর্থ্রাইটিসের সম্বন্ধে জানবো, অস্টিওপোরোসিসের সম্বন্ধে একটু জেনে নিই ডক্টর মুখার্জি। আমরা শুনেছি যে প্রত্যেক মানুষেরই একটু বয়সকালে এই ধরনের সমস্যা হতে পারে। প্রতি মানুষেরই কি হয় নাকি কারোর কারোর নাও না, হতে পারে? অস্টিওআর্থ্রাইটিস আপনি অনেক ফ্যামিলিতে পাবেন, ফ্যামিলি হিস্ট্রি, এবং অনেক ফ্যামিলিতে দাদু, বাবা, মা, তাদের বংশ পরম্পরায় হয়ে আসছে। এটার সঙ্গে রিলেশনশিপ আছে আমার বডি ওয়েট, এক্সারসাইজ ইন দ্য ইয়াং এজ, এইগুলো সম্পর্ক আছে। আর যত বডি ওয়েটটা বেশি হবে তত বেশি জয়েন্টের ফ্রিকশন তত বেশি হবে। আর আমাদের দেশে অস্টিওআর্থ্রাইটিসটা মোস্টলি হাঁটুতেই কষ্ট। কিছু কিছু লোকের ইন্ডেক্স ফিঙ্গারে হতে পারে, কিংবা কিছু কিছু লোকের থামে হতে পারে, বাট বেশিরভাগ রোগীরা হাঁটু এবং হিপ জয়েন্ট, এখানেই অস্টিওআর্থ্রাইটিস হয়। এবং খানিকটা ওয়েট রিলেটেড, ওবেসিটি রিলেটেড, আর জেনেটিক ফ্যাক্টরস তো আছেই। এবং আপনি দেখছেন ছবিটাতে এখানে কোথায় হয়েছে, পায়ের আঙুলের, বুড়ো আঙুলে, এবং হাতের হয়েছে কোন জায়গায়, একটা ডিস্টাল জয়েন্টসে এবং মিডল ইন্টারফ্যালেঞ্জাল জয়েন্টসে, এবং ডিজেনারেশন হয়ে আঙুলটা একদম বেঁকে গেছে যাতে জুতো পরতে অসুবিধা হয়। বাট বাই অ্যান্ড লার্জ আমাদের দেশে নি অস্টিওআর্থ্রাইটিস মোর কমন। ওয়েস্টার্ন কান্ট্রিতে হিপ অস্টিওআর্থ্রাইটিস খুব কমন। আমাদের এই নি অস্টিওআর্থ্রাইটিসের জন্য এত বেশি নি রিপ্লেসমেন্ট হচ্ছে। তবে সত্যি আর্থ্রাইটিস যার হচ্ছে সে না ছাড়া বোধহয় সম্ভবত কষ্টটা কেউ বুঝতে পারবে না। এবং বাজারে হাজারো কবিরাজি তেল, বন্ধু বান্ধবদের সাজেশনস, এটা করুন এটা করুন, করবেন না, আলটিমেটলি আমরা সবাই কিন্তু চাই ভালো থাকতে। সেখানে ডক্টর দাস, লাইফস্টাইল মডিফিকেশনের একটা ভীষণ ইম্পর্টেন্ট ভূমিকা রয়েছে, একটু ভালো করে আমাদের যদি বুঝিয়ে বলেন। না, দেখুন, এটা একটা প্রচন্ড ইম্পর্টেন্ট টপিক। যেরকম আমরা খালি দেখি যে মানে কার্ডিওভাস্কুলার ডিজিজ হলো, হার্ট অ্যাটাক হলো, স্ট্রোক হলো, তখন আমরা চিন্তা ভাবনা বেশি করি। কিন্তু জয়েন্ট একটা আর্থ্রাইটিস একটা ক্রনিক ডিজিজ, এখানে লাইফস্টাইল মডিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে একটা হচ্ছে স্মোকিং, অ্যালকোহল, এই দুটোকে বন্ধ করতে পারলে ভালো। কিছু ক্ষেত্রে দেখা যায় রেড ওয়াইনটা কিছুটা হেল্প করে, সেটা একদম বন্ধ না করলেও ম্যানেজ করা যেতে পারে। রেগুলার এক্সারসাইজ, এটা খুবই ইম্পর্টেন্ট। এক্সারসাইজ অনেক রকমের হয়, মানে সেটা মাসল স্ট্রেংথেনিং হতে পারে, খালি সিম্পলি হাঁটাও হতে পারে, যেটা WHO রেকমেন্ডেশন বলে যদি 30 মিনিট সপ্তাহে 5 দিন হাঁটা যায়, ব্রিস্ক ওয়াকিং, সেটাও কিন্তু মানে অনেকটাই হেল্পফুল। আর এক্সারসাইজ ছাড়াও হচ্ছে ডায়েট, মানে আর্থ্রাইটিসের জন্য আলাদা করে ডায়েটের কোনো রেস্ট্রিকশন নেই, কিন্তু কিছু অসুখ যেরকম গাউট বা এগুলোতে হাই পিউরিন ডায়েট, মানে সি ফুড অ্যাভয়েড করতে হবে। সেসব ক্ষেত্রে অ্যালকোহল মানে বিয়ার, স্পিরিটস, হুইস্কি, এগুলো একদম স্ট্রিক্টলি বন্ধ করতে হবে। হাই প্রোটিন ডায়েট মানে রেড মিট বন্ধ করতে হবে। তারপরে বেশ কিছু ফ্রুটস, স্ট্রবেরিজ, এগুলো বন্ধ করলে বেটার। আর মেইনলি হেলদি লিভিং, নর্মাল ডায়েট, ফ্রুটস বেশি করে খাওয়া, জলটা বেশি করে খাওয়া, মানে হাইড্রেশনটা মেনটেন করা। নর্মাল হেলদি লিভিংটা অনেকটাই মানুষের শরীরটাকে মানে রিকভার করতে হেল্প করে। এবং ডায়েট এবং এক্সারসাইজের সাথে সাথে ফিজিক্যাল থেরাপির একটা ভূমিকা আমরা পাই। সেটা ঠিক কোন পর্যায়ে রোগীরা করবে বা কোথায় অ্যাপ্রোচ করবে সেগুলো একটু বলেন। হ্যাঁ, মানে দুটো জিনিস, একটা হচ্ছে ওয়েট রিডাকশন, মানে ওয়েট রিডাকশনটা খুবই ইম্পর্টেন্ট, সেটা অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড, যে কোনো জয়েন্ট কেয়ারের পক্ষে ইম্পর্টেন্ট। আর এক্সারসাইজটা মানুষ সিম্পল, যদি কারোর কোনো মানে অনেক গ্রামে টামে ফিজিক্যাল থেরাপি নেই, সেখানে ফিজিওথেরাপির কাছে অ্যাক্সেসটাই নেই, তারা সিম্পলি হাঁটুন, মানে হাঁটলেও অনেকটাই হেল্প হবে, মানে হাঁটলেও মাসল স্ট্রং হবে, বোন স্ট্রং হবে, যেটা অনেক দিক থেকেই মানে লাভবান। আর যদি যাদের ফিজিওথেরাপি অ্যাক্সেস করতে পারবে, তারা অ্যাটলিস্ট মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ, যদি হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস হয় তাদের হয়তো মাসলস মানে কোয়াড্রিসেপস স্ট্রেংথেনিং, হ্যামস্ট্রিং স্ট্রেংথেনিং,
বা হয়তো গ্লুটিয়াস স্ট্রেংথেনিং সেগুলো করলেও অ্যাটলিস্ট যেটা হয় অস্টিওআর্থ্রাইটিসে মাসল উইক হয়ে গেলে পুরো জয়েন্টের উপর লোডটা বেশি পড়ে। যদি মাসলটা কোনোভাবে স্ট্রং করা যায় তাহলে জয়েন্টটা একটু অফলোড হয়ে যায়, মানে পুরো লোডটা জয়েন্টের উপর যায় না। তাতে একটা লাভ হয়, জয়েন্টের ডিকেটা কমবে, মানে ক্ষয়ে যাওয়ার রেটটা কমবে। আর একটা যেটা কাজ হয়, মানে জয়েন্টটা বাঁচবে বেশি দিন, মানে সার্ভাইভ করবে বেশি দিন। এবং এটা একটা এভরিডে প্রসেস, প্রতিনিয়ত যদি আমরা এই ছোট ছোট এক্সারসাইজগুলো করতে পারি। ডক্টর মুখার্জি, এরপরে যেহেতু অস্টিওপোরোসিসের পরেই যে সম্ভবত নামটা মাথায় আসে, গাউটের সম্বন্ধে আমরা আলোচনা করব, কিন্তু দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটা ফোন আমরা নিয়ে নিই। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো স্যার, আমি আন্দুল থেকে বলছি। বেশ, আপনার সমস্যাটা বলুন, আমরা শুনছি। আমার সমস্যা, আমি স্যারের হচ্ছে পেশেন্ট। বেশ, আমি 2000 সাল থেকে দেখাচ্ছি স্যারকে। হ্যাঁ, ওই জন্য আমার এই ঠান্ডা পড়ছে না, এই হাঁটুটা প্রচুর ব্যথা হচ্ছে, মানে হাঁটতে পারছি না, ওই শিরাতে একটা টান পড়েছে, এই জন্য স্যারকে একটু। বেশ, আপনি শুনতে থাকুন। সত্যি এটা ঠান্ডা পড়লে অনেক মানুষের এই সমস্যাটা হয়, যে হাঁটুতে যন্ত্রণা আবার বেড়ে গেছে, শিরাতে টান পড়েছে, উনি বলছেন কিভাবে একটুখানি উপশম হবে। দেখুন, ব্যথা সবারই কাছে এক এক রকমের এক্সপ্রেশন হয়। কারো হাঁটুতে ব্যথা হয়, কারোর ধরুন মাসলের স্প্যাজম হলো, রাত্রেবেলা মাসল পুল হয়, অনেক সময় ঘুম ভাঙিয়ে দেয়, সেটা তো আর্থ্রাইটিসের মধ্যে পড়ে না, সেটা হচ্ছে মাসলের কেমিক্যালসের গোলমালের জন্য হয়, কিংবা যদি মাসলটা খুব বেশি স্ট্রেস অ্যান্ড স্ট্রেন হয়, অনেক হাঁটা হলো, অনেক দৌড়ানো হলো, রাত্রিবেলা পায়ে অনেক সময় ব্যথা হয়। আমাদের দেখতে হবে কোনো ডিহাইড্রেশন আছে কিনা, আমাদের দেখতে হবে শরীরের মধ্যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে কিনা, আমাদের দেখতে হবে মাসলে কোনো ইনজুরি হয়েছে কিনা, ছোটোখাটো ইনজুরি, সেটা হয়তো আমরা ধরি না, কিন্তু ইনজুরি হয়েছে, রাত্রিবেলা খুব ক্র্যাম্পস হলো, কিন্তু সেইটা আর্থ্রাইটিসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু ব্যথা মানুষের কাছে ব্যথা। সেক্ষেত্রে আমাদের ডাক্তারবাবুদের ঠিক করা দরকার ব্যথা কোত্থেকে শুরু হয়েছে, এটা গাঁটের চিকিৎসা করতে হবে না মাসলের চিকিৎসা করতে হবে। যদি দেখা যায় যে মাসলের চিকিৎসা করতে হয়, তাহলে আমরা অন্য জিনিস দেখব। আর কতগুলো ডিজিজ আছে, যেমন মেটাবলিক ডিজিজ, যেটা অনেক সময় জয়েন্ট পেন করতে পারে, তার মধ্যে গাউট একটা ইম্পর্টেন্ট ইস্যু, নিশ্চয়ই আমরা নিশ্চয়ই আলোচনা করব। তবে অনেক দর্শক বন্ধু আমাদের অনুষ্ঠান শুনছেন, আরো একজন সঙ্গে রয়েছেন, ফোনটা নিয়ে নি। হ্যালো, কে বলছেন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার। আপনাদের নমস্কার। হ্যাঁ বলুন। আপনাকে নমস্কার। আমি ওনার ছেলে মহামায়া চন্দ্র, বহরনগর থেকে বলছি। মায়ের 70 বছর বয়স। বেশ। আচ্ছা, বছর 7-8 হলো ওনার পায়ে হঠাৎ অস্টিওআর্থ্রাইটিস ধরা পড়েছে, দু পাই, লেফট অ্যান্ড রাইট। আচ্ছা, তাতে আমরা এই রিমাটোলজিস্ট ডাক্তারের কাছে নাম বলতে পারছি না আমি, প্রায় 10 মাস ধরে মাকে সোডিয়াম হাইলোনেট ইঞ্জেকশন জেল দেওয়া হয়েছে, তারপরও কিন্তু মায়ের পা ঠিক হচ্ছে না। আচ্ছা, অর্থোপেডিক্স এখন বর্তমানে কষ্ট হয় খুব, হাঁটা চলা, সিঁড়িতে ওঠা, আর পাটা শিরা টেনে ঝিনঝিনও করে মাঝে মাঝে, খুবই কষ্ট। খুব সুন্দর গুছিয়ে উনি আমাদের সমস্যাটা বলেছেন। অনেক রকম চিকিৎসা করে ঠিক করতে আপনি পারছি না। শুনতে থাকুন। ডক্টর দাস, আপনি কিভাবে? হ্যাঁ, না আসলে এটা আমাদের দেশে একটা কমন প্র্যাকটিস, যে মানে ওই যেটা ইনজেকশন দেওয়া হয়, কিন্তু সবেরই রিস্ক আছে। কিন্তু কিছু রিসার্চ আছে যে ওই ইনজেকশনগুলো দিলে হয়তো কার্টিলেজ গ্রোথ হয়, কিন্তু মেইন যেটা ট্রিটমেন্ট অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে এক্সারসাইজ। ওষুধে যেটা কন্ড্রোইটিন সালফেট বা গ্লুকোসামিন, যেটা স্যার আগে যেটা বললেন, তাতে কিছুটা ইমপ্রুভমেন্ট হতে পারে। এই নতুন যে ইনজেকশনগুলো বেরিয়েছে তাতেও কিছুটা হয়তো কাজ হবে, কিন্তু ফাইনালি কার্টিলেজ খুব একটা যে গ্রোথ হয় তা কিন্তু রিসার্চে বলছে না, যে কারণে বারবার ইনজেকশন দিলে কিন্তু হয়তো জয়েন্টের ক্ষতি হওয়ার চান্স থাকে। যে কারণে এই অস্টিওআর্থ্রাইটিস ট্রিটমেন্ট কিন্তু মেডিসিনাল পার্ট কিন্তু অনলি 10 to 20%, বাকি 80% কিন্তু এক্সারসাইজ। যদি ঠিক মতো এক্সারসাইজ করা যায় তাহলে কিন্তু ব্যথাটা অনেক ক্ষেত্রে অনেকটাই মানে কম থাকতে পারে। যদি না কমে তখন তো সার্জারি লাস্টে আছে আর কি। এবং সেটা কত ফ্রিকোয়েন্টলি করা উচিত, যেটা আপনি বলছেন যে মাংসপেশিগুলোকে আরো একটু স্ট্রং করতে হবে এটা রোজ। এটা দু রকমের এক্সারসাইজ, মানে অনেক রকমের এক্সারসাইজ আছে, সেটা স্প্লিট করতে পারলে বেটার। হাঁটা যেটা হচ্ছে বেস্ট ফর্ম অফ এক্সারসাইজ, তাতে হাই ইম্প্যাক্ট নয়, লো ইম্প্যাক্ট এক্সারসাইজ হচ্ছে, কোনো ড্যামেজ হয় না। আর স্ট্রেংথেনিং এক্সারসাইজ যদি অ্যাটলিস্ট সপ্তাহে 2 দিন 3 দিনও করা যায়, তাতেও কিন্তু অনেকটাই কাজ হবে। মানে ওটা সাইক্লিক্যাল, মানে কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং, হাঁটুর জন্য বলছি, কোমরের এক্সারসাইজ থাকে, এগুলো করলে অনেকটাই পেন রিলিফ হয়।
পেন রিলিফ হয়, আর বোন স্ট্রেংথ আর মাসেল স্ট্রেংথ দুটোই বাড়ে, যেখানে এটা রোজ করতে পারলে ভালো। অ্যাটলিস্ট ঘুম থেকে ওঠার আগে, ঘুম থেকে জাস্ট ওঠার আগে একবার জাস্ট এক্সারসাইজ করে যাওয়া, ঘুমোতে যাওয়ার আগে, দুবারটা তো ইজিলি করা যায়, যেটা 20-25 মিনিটের বেশি লাগা উচিত না। এবং এটা রুটিনের মধ্যে নিলে দৈনন্দিন অ্যাক্টিভিটিগুলো করতে বোধহয় আরেকটু ওনার কম কষ্ট হবে। আমরা এরপরেই আসবো গাউট প্রসঙ্গে। ডক্টর মুখার্জি, গাউটের সম্বন্ধে আমাদের সবচেয়ে পুরনো অসুখ হচ্ছে গাউট, এবং অস্টিওআর্থ্রাইটিস এন্ড গাউট আমরা দেখেছি বহু বহু রাজা উজিরদের অসুখ, এবং এটাকে বলা হয় কিং অফ অল দ্য ডিজিজ। এবং গাউটটা আমাদের বেশিরভাগ ইউরিক অ্যাসিড মেটাবলিজমের জন্য, গোলমালের জন্য হয়। কারুর কারুর ক্ষেত্রে ইউরিক অ্যাসিড খুব বেশি তৈরি হচ্ছে, কারুর কারুর ক্ষেত্রে ইউরিক অ্যাসিড কিডনি দিয়ে বেরোতে পারছে না। কিন্তু প্রাইমারি গাউট যেটা আমরা দেখি, সেটা সবটাই কিডনি দিয়ে ইউরিক অ্যাসিড মেটাবলাইজড হয়ে বেরোতে পারছে না, তাই ইউরিক অ্যাসিড জমে যাচ্ছে। ইউরিক অ্যাসিড জমে গিয়ে জয়েন্টের ভেতরে ইনফ্লামেশন তৈরি করে, এবং একে বলে ইউরিক অ্যাসিড ক্রিস্টালস। এই ক্রিস্টালগুলো দিয়ে আমার ব্যথা শুরু হয়, এবং এই ব্যথাটা ক্লাসিক্যালি কী হয়, আপনি একটা লার্জ মিল খেয়ে এলেন নেমন্তন্ন বাড়ি, তার সঙ্গে আপনি আমার অ্যালকোহলও খেলেন, তাতে রাত্রিবেলা এসে দেখলেন আপনার ডান পায়ের বুড়ো আঙুলটা কিংবা বাঁ পায়ের বুড়ো আঙুলটা দেখছেন ছবিতে লাল হয়ে আছে, লাল হয়ে ফুলে আছে, এত ব্যথা যে ঘুম ভাঙিয়ে দেয়। এবং এটা বলা অ্যাকিউট গাউট। এইটা যখন বারবার হতে থাকে তখন সেটাকে বলা হয় ক্রনিক গাউট। ক্রনিক গাউট থেকে এই ইউরিক অ্যাসিড ক্রিস্টালসটা জয়েন্টের বাইরে টিস্যুতে জমে, এবং আপনি দেখছেন হাতের জয়েন্টসগুলো ক্রনিক গাউটে এবং ইউরিক অ্যাসিড ডিপোজিট, এটাকে বলা হয় টোফাই। এবং টোফাই হচ্ছে ক্রনিক গাউটের সাইন। এবং বয়সকালে 40-এর ওপর 45-এর ওপর লোকেদের বেশিরভাগ এইরকম স্মল জয়েন্টস দিয়ে শুরু হয়, তারপরে অ্যাঙ্কল নি হতে পারে। সো গাউট একটা ইম্পর্টেন্ট অসুখ, এটাকে বলে মেটাবলিক আর্থ্রাইটিস। এর ভালো চিকিৎসা আছে, এটা বলা যেতে পারে, যদি আমরা ঠিক করে ধরতে পারি এর ভালো চিকিৎসা আছে। লাইফস্টাইলটা খুব ইম্পর্টেন্ট। লাইফস্টাইল হচ্ছে ওবেসিটি, অ্যালকোহল, সি ফুডস, এইগুলো যদি আমরা বাদ দিতে পারি এবং ওজন কমাতে পারি, অনেক সময় আয়ত্তের মধ্যে আনা যায় গাউটকে। এছাড়াও অনেক ওষুধও বেরিয়ে গেছে, খানিকটা ফর অ্যাকিউট অ্যাটাক অ্যান্ড খানিকটা ফর প্রিভেনশন অফ অ্যাটাক। সুতরাং গাউট একটা ট্রিটেবল মেটাবলিক আর্থ্রাইটিস, যেটা অস্টিওআর্থ্রাইটিসের বেলা আমাদের বলতে পারলাম না নেই ভালো, এর বেলা কিন্তু খুব ভালো আছে। কিন্তু যদি আমাদের ডায়াগনোসিস মিস করি তাহলে ক্রনিক গাউট হয়ে যায়, অ্যান্ড তখন জয়েন্টের ডিফর্মিটি হতে থাকে। এটা একদমই খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে লাইফস্টাইল মডিফিকেশনের একটা পর্বত প্রমাণ ভূমিকা রয়েছে, কিন্তু আলটিমেটলি আমরা সবাই একটুখানি কম কষ্ট যাতে হয় সেটা চাই। সেক্ষেত্রে ডক্টর দাস অনেকেই সাজেশন দেন যে নানান রকমের আর্থারাইটিসের তেল পাওয়া যায়, তেলগুলো একটু ভালো করে ম্যাসাজ করলে বা একটু ভালো করে ঘষলে ফোলাটা কমে যেতে পারে। এগুলো কতটা জাস্টিফাইড, বা এগুলো আদেও কোনো উপকার করে না ক্ষতিও করতে পারে? এটা আমি মানে উইথ কনফিডেন্স বলতে পারবো না, কারণ এই মেডিকেল রিসার্চটা মানে আয়ুর্বেদিক সায়েন্সটা আমাদের সাথে শেয়ার নয়। মানে আমরা যে ওষুধগুলো ইউজ করি তার প্রচুর রিসার্চ আছে, আমরা জানি তার ক্ষতি কি হয়, মানে প্রোজ অ্যান্ড কনসগুলো। কিন্তু আয়ুর্বেদিক তেল বা এটা হ্যাঁ অনেকে বলে কাজ হয়, হতে পারে, কিন্তু কোনো মেডিকেল রিসার্চ নেই সেটা জাস্টিফাই করার জন্য, যে কারণে আমরা রেকমেন্ড করতে পারি না। এরপরে ডক্টর মুখার্জি, একটা জিনিস ভীষণ অবশ্যই জানতে ইচ্ছে করছে যে গর্ভাবস্থায় প্রেগনেন্ট মহিলাদের যদি আর্থারাইটিস হয়ে থাকে তখন তারা কি করবে, এবং শিশুদের সেটা হওয়ার সম্ভাবনা আছে কিনা। তার আগে দর্শক বন্ধু সঙ্গে রয়েছে, আমি শিশুদের বলে নিই, শিশুদের ক্ষেত্রে আর্থ্রাইটিস হতে পারে, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যদি আর্থ্রাইটিস হয় আমরা রিউম্যাটিক ফিভারটাকে একটা ধরি। এখন রিউম্যাটিক ফিভার অনেক কমে গেছে, আমরা ছাত্র বয়সে অনেক দেখেছি, কিন্তু এখন দেখতে পাই না। কেন? ভালো চিকিৎসা স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন বেরিয়েছে বলে আর পেনিসিলিন দিয়ে, সেজন্য আমরা দেখি না। কিন্তু আদার ফর্মস অফ আর্থ্রাইটিস, একটা লিউকেমিয়া পেশেন্ট জয়েন্ট পেন নিয়ে আসতে পারে। একটা জুভেনাইল আর্থ্রাইটিস, সেটাও ইমিউনোলজিক্যালি মিডিয়েটেড, অর্থাৎ অটোইমিউন ডিজিজের মধ্যে পড়ে, তার নাম হচ্ছে জুভেনাইল ইনফ্লামেটরি আর্থ্রাইটিস। আর তৃতীয় হচ্ছে হিমোফিলিয়া, কতগুলো ব্লাড ক্লটিংয়ের ডেফিসিয়েন্সি থাকলে হেমোফিলিক জয়েন্ট নিয়ে এলো,
খুব পেনফুল নি, কেউ পেনফুল অ্যাঙ্কল। এইগুলো তো চাইল্ডহুড আর্থ্রাইটিসের মধ্যে পড়ে। আজকাল একটা নতুন অসুখ এসেছে যেটা আমরা প্রায় ডায়াগনোসিস করছি, যার নাম হচ্ছে কাওয়াসাকিস ডিজিজ। তাতে জয়েন্ট পেন একটা ইম্পর্টেন্ট সিমটম, তার সঙ্গে গায়ে র্যাশ বেরোয়, মুখটা জিভটা খুব লাল হয়ে যায়, এবং তাদের রিস্ক অফ হার্ট কার্ডিয়াক প্রবলেম খুব বেশি থাকে। সেই জন্য তার চিকিৎসা যত তাড়াতাড়ি পাওয়া যায় করা উচিত, এবং ভালো চিকিৎসা আছে। এটা গেল বাচ্চাদের বেলা। আর একটা বলছেন প্রেগন্যান্ট মাদার। প্রেগন্যান্ট মাদারের একটা সুবিধা আছে, অনেক অসুখ রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রেগন্যান্সির আগে হয়েছে, প্রেগন্যান্সি হলে সেটা কমে যায়, কারণ তাদের মধ্যে খানিকটা হরমোনাল ইমব্যালেন্স যেটা হয় প্রেগন্যান্সিতে, তাতে এই অ্যাকিউট ইনফ্লামেশনটাকে রদ করে দেয়। আবার যখন বাচ্চা হয়ে গেল তখন আবার এই রিউমাটয়েড আর্থ্রাইটিসটা বেড়ে যায়। এটা একটা অসুখ যেটা আমরা দেখতে পারি। আর অসুখ একটা লুপাস, সিস্টেমিক লুপাস, যে পেশেন্টরা তাদের জয়েন্ট সিমটম থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এসএলই ডিউরিং প্রেগন্যান্সিও বেড়ে যায়, কারণ তাদের ইস্ট্রোজেন বেশি। সেই ইস্ট্রোজেনের মাধ্যমে হরমোনাল রিয়াকশনে এসএলই অনেক বেড়ে যায়, এবং বাচ্চা হওয়ার পরও তাও বেড়ে যায়। অ্যাভারেজ হচ্ছে এইগুলো দেখা যায়। কিন্তু আদার দ্যান রিউমাটয়েড অর এসএলই, খানিকটা ভাইরাল আর্থ্রাইটিস হলো, আজকালকার আমাদের দেশে ডেঙ্গু, চিকেনগুনিয়া এইগুলো হয়েছে, সে প্রেগনেন্ট মাদারই হোক আর নন প্রেগনেন্ট উমেনই হোক। পার্টিকুলারলি একটা কিউরেবল ফর্ম অফ আর্থ্রাইটিস হচ্ছে ডেঙ্গু। এত ডেঙ্গু, তাদের জয়েন্ট পেইন, চিকেনগুনিয়া একটা জয়েন্ট পেইন। এইরকম আমাদের কতগুলো আরও জিকো ভাইরাস বলে একটা অসুখ আছে, তাদেরও জয়েন্ট পেইনটা এইরকম হয়, এবং তাদেরও ইনফেক্টিভ আর্থ্রাইটিস। আর সেপটিক আর্থ্রাইটিস আর ব্যাকটেরিয়াল ইনফেকশন আর রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস মানে আমার শরীরে একটা পেট খারাপ হয়েছে, ডায়রিয়া হচ্ছে, জয়েন্ট পেন হয়ে গেল, কিংবা কারো নিউমোনিয়া হয়েছে, জয়েন্ট পেন হয়ে গেল। অসুখটা লাঙে, জয়েন্টে সিমটম, অসুখটা পেটে, জয়েন্টে সিমটম, তাকে বলে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস। এগুলো সব শর্ট টার্ম আর্থ্রাইটিস, এদের চিকিৎসা করলে ভালো ফলপ্রসূ হয়। প্রেগন্যান্ট মাদারদের ক্ষেত্রে যখন এইরকম হবে, ডাক্তারবাবুকে খুব কশাস হতে হবে যে অ্যাবাউট দ্য প্রেসক্রিপশন অফ ড্রাগস। অনেক ওষুধ দেওয়া যায় না যেটা নন প্রেগন্যান্ট ওম্যানকে দেওয়া যায়। সেক্ষেত্রে ডাক্তারবাবুকে জানতে হবে কোন ওষুধ দেওয়া যায়, কোন ওষুধ দেওয়া যায় না, এবং কখন হচ্ছে সবচেয়ে গ্রেট ইম্পর্টেন্ট পিরিয়ড, যাতে কমপ্লিকেশন হতে পারে। অবশ্যই। আর একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার ডাক্তারবাবু। আপনার সমস্যাটা বলুন। নমস্কার, আমরা শুনছি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বলছি রাজনগর শ্যামপুর হাওড়া থেকে বলছি, হারাধন চক্রবর্তী। হ্যাঁ, বলছি আমার স্ত্রীর বয়স 38 বছর, ওনার ডায়াবেটিস হচ্ছে 7 বছর। এবার ওনার না গাঁটে গাঁটে যন্ত্রণা হয়, সন্ধ্যা হলে বেশি হয়, পায়ে আঙুলে ব্যথা হয়। তা কি করলে সুস্থ থাকবে একটু ভালোভাবে বলবেন। বেশ, ডক্টর দাস। না, ওনার ডায়াবেটিস আছে বললেন। 7 বছর। 7 বছর ডায়াবেটিস আছে। এখন ডায়াবেটিস আনকন্ট্রোল থাকলেও ব্যথা হতে পারে, কিন্তু যেহেতু ইয়াং পেশেন্ট, একটা ব্যথা হচ্ছে, জয়েন্ট ফুলছে, তখন মনে হয় প্রপার স্ক্রিন করে নেওয়াটা বেটার। কোনো ইনফ্লামেটরি মানে রিউমাটয়েড বা এইসব অসুখ কিছু আছে কিনা, যেগুলো চিকিৎসা করলে ভালোই থাকবে। তো আমার মনে হয় একটা মানে কনসাল্ট রিউমাটোলজিস্টের সাথে কন্ট্যাক্ট করে সেই ওয়াইজ এগোনো আর কি। তবে ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস রিলেটেড আর্থ্রাইটিস হয়, সেপটিক আর্থ্রাইটিস হলো, কিংবা তাদের একটা অসুখ হয় শাকোস জয়েন্ট, অর্থাৎ পেনলেস আর্থ্রাইটিস। হাঁটু কিংবা অ্যাঙ্কল একদম নষ্ট হয়ে গেল, ব্যথা হচ্ছে না, কিন্তু এমন ডিফর্মিটি হাঁটতে পারে না। এই শাকোস জয়েন্ট একটা ইম্পর্টেন্ট ফিচার ডায়াবেটিসের হতে পারে। অরিজিনালি এসেছিল ভেনেরিয়াল ডিজিজ থেকে, কিন্তু এখন ডায়াবেটিসেও দেখা যায়। আর সেপটিক আর্থ্রাইটিস, টিউবারকুলার আর্থ্রাইটিস, ইভেন তার রিউমাটয়েড হতে পারে। সুতরাং আর্থ্রাইটিস হলে ডায়াবেটিসের দেখতে হবে এটা কোন গ্রুপে পড়ে, অস্টিও আর্থ্রাইটিস, রিউমাটয়েড, না ইনফেক্টিভ আর্থ্রাইটিস,
অথবা ডায়াবেটিস রিলেটেড আর্থ্রাইটিস, এইসবগুলো দেখে বিচার করে চিকিৎসা করা দরকার। তবে এই সব সংখ্যালঘু আর্থ্রাইটিসগুলো এগুলো হয়তো সংখ্যায় কম, কিন্তু এদের তীব্রতা কোনো অংশে কম নয়। সেক্ষেত্রে অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস বা ধরুন সোরিয়াটিক আর্থ্রাইটিস, সেগুলো সম্বন্ধে যদি একটু অল্পভাবে আমাদের বলেন। এইগুলো এক ধরনের আর্থ্রাইটিস, একটু কম পেশেন্টদের পাওয়া যায়। অ্যাংস্পনটা বেসিক্যালি স্পাইনের আর্থ্রাইটিস, এটা খালি স্পাইন না, অন্যান্য জয়েন্টেও হতে পারে, চোখেও এফেক্ট করতে পারে। আর এদের একটা সিগনিফিক্যান্ট ডিসেবিলিটি হয়, মানে পেইনটার জন্য। তারা রাত্রিবেলা ঘুমোতে পারে না, সকালবেলা উঠে প্রচন্ড স্টিফ হয়ে থাকে, তাদের ওয়ার্ক এবিলিটিস কমে যায়, মানে অফিস থেকে ছুটি নিতে হয়, যেখানে একটা ফাইন্যান্সিয়াল লসও হয়। কিন্তু এর মেইন ট্রিটমেন্ট হচ্ছে ব্যথার ওষুধ, মানে পেইন কিলার খেলো সে, মানে ইটোসাইন বা ওরকম কিছু। এক্সারসাইজটা প্রচন্ড ইম্পর্টেন্ট তাদের ক্ষেত্রেও, মানে যে স্পাইনাল এক্সারসাইজ বা বাকি জয়েন্টের এক্সারসাইজ। এখন যেটা বললাম, নতুন অনেক ট্রিটমেন্ট বেরিয়ে গেছে, বায়োলজিক্যাল থেরাপি বলে, সেগুলো দিলেই কিন্তু আমরা ইনফ্লামেশনটা একদম কন্ট্রোল বা বন্ধ স্টপও করতে পারি। তাদের কিন্তু পেশেন্টের একদম নর্মাল লাইফ। মানে অনেক প্রিমিয়ার লিগ ফুটবলার বা ক্রিকেটার, তারা কিন্তু একই অসুখ, তারা কিন্তু ওই ইনজেকশন নিয়ে একদম ভালো নর্মাল লাইফে আছে। এবার আসা যায় সোরাইটিক আর্থ্রাইটিস। এখানে কিছু ছবি আছে। স্কিন সোরাইসিসটা একটা খুবই ডিসেবলিং, মানে কসমেটিক পয়েন্ট অফ ভিউ থেকে একটা হতে পারে প্রবলেম হওয়া উচিত। তাছাড়াও হতে পারে যে এই যে পেশেন্ট বেরোতে লজ্জা পায়, মানে সব ঢাকাঢুকি দিয়ে বেরোয়। আর অ্যারাউন্ড 20% অফ পেশেন্ট যাদের সোরাইসিস থাকে তাদের সোরাইটিক আর্থ্রাইটিস হওয়ার চান্স থাকে। এটাও খুবই ডিসেবলিং। তবে ট্রিটমেন্ট মোটামুটি আমরা যে ওষুধগুলো ইউজ করি, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাংস্পন, অনেকটাই এক। সেই ট্রিটমেন্টগুলো মনিটর করাও খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা ওষুধের সাইড এফেক্টস থাকে। যেমন লিভার প্রবলেম হতে পারে, সেল কাউন্টস ড্রপ করতে পারে, যেখানে প্রপার মনিটরিং ইম্পর্টেন্ট। আর যদি প্রপার মনিটরিং ঠিক মতো হয়, মানে ব্লাড টেস্ট করে দেখতে হবে লিভার ফাংশন, সেল কাউন্টস, এগুলো সব কম হচ্ছে কিনা। কত ফ্রিকোয়েন্টলি করতে হবে? ইনিশিয়ালি 1 মাস পরে যখন শুরু হলো ওষুধ, তারপরে 3 থেকে 4 মাস পর পর করে যেতে পারলে খুবই ভালো, কারণ কখন কার কোন সাইড এফেক্টসটা ডেভেলপ করবে বলা খুবই মুশকিল। কিন্তু এই ট্রিটমেন্টগুলো ঠিক মতো যদি টাইমলি ইনস্টল করা যায়, তাহলে কিন্তু আউটকাম খুবই ভালো। সব পেশেন্টরা একদম ভালো আছে আজকালকার দিনে। যেহেতু ডক্টর মুখার্জি, খাবারের ভূমিকা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ, বহু মানুষ এসে জিজ্ঞেস করেন কি খাবেন কি খাবেন না, সেটা যদি খুব ছোট্ট করে আমাদের বলেন। সত্যি কথা বলতে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস কোনো পার্টিকুলার খাবার খেতে হবে, না খেলে খারাপ হয়ে যাবে, এরকম কোনো ধারণা নেই। কিছু অসুখ আছে যেখানে খাবারের উপলব্ধির ওয়েট বাড়া অথবা ক্যালোরি কন্ট্রোলটা খুব দরকার ইন অস্টিও আর্থ্রাইটিস, এবং সেই ক্ষেত্রে ওবেসিটি কন্ট্রোলটাও দরকার। আর আমরা ইউরিক অ্যাসিড রিলেটেড অর্থাৎ গাউটের বেলা অনেক সময় আমরা বলি সি ফুডটাকে অ্যাভয়েড করুন, আমরা বলি বিয়ার, অ্যালকোহল, কিন্তু অনেকে জিজ্ঞেস করে যে আমি কি একদম অ্যালকোহল খেতে পারবো না? আমরা তখন বলি ইউ ক্যান গো ফর এ রেড ওয়াইন অর হোয়াইট ওয়াইন। কিন্তু বিয়ার, হুইস্কি, এগুলো আমাদের গাউটকে অ্যাগ্রাভেট করে দেয়। এছাড়া আর কোনো জিনিস খাবারের সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক কিছু নেই। আমাদের নানাবিধ অ্যালোপ্যাথিক চিকিৎসা ছাড়াও অন্যান্য চিকিৎসা পদ্ধতিতে আছে যে এইটা রেস্ট্রিক্ট করো, ওইটা রেস্ট্রিক্ট করো, জয়েন্ট পেইন হবে। যেমন আমি প্রায় রোগীদের কাছে শুনি যে ডাল খেলে আমার গাউট বেড়ে যাবে। কিন্তু ডাল এমন কে কতটা খাচ্ছে যাতে ইউরিক অ্যাসিড বাড়লো, কপি খেলে বেড়ে যাবে, এগুলো কিন্তু আমার অনেকটা ধারণার উপরে আছে। সায়েন্টিফিক র্যাশনালিটি আমি দেখি না। এবং আমি সবসময় রোগীদের বলি ওয়েট কন্ট্রোল ইম্পর্টেন্ট, অ্যালকোহল কন্ট্রোল ইম্পর্টেন্ট, সি ফুড কন্ট্রোল ইম্পর্টেন্ট। আর ফাইন্ড আউট কোন খাবারটা খেলে আপনার নিজের হচ্ছে, যে মাটন খেলে হচ্ছে না চিকেন খেলে হচ্ছে। মাটনে লট অফ ফ্যাটস আছে, চিকেনে হচ্ছে লিন মিটটা আমরা প্রেফার করি দ্যান দ্য মাটন। এইগুলো সচরাচর আমরা অ্যাডভাইস দিই রোগীদের খাওয়া দাওয়ার ব্যাপারে। এটা অনেকটা সুবিধা হলো। সিগারেট স্মোকিংটা কিন্তু আমরা অলওয়েজ বারণ করি রিউমাটয়েড আর্থ্রাইটিসে। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট একটা রিস্ক ফ্যাক্টর ফর করোনারি হার্ট ডিজিজ। যেমন সেরকম রিউমাটয়েড আর্থ্রাইটিস ভালো হতে চায় না যারা খুব স্মোকার হয়। বেশ, অতএব সত্যি না খাওয়ার তালিকাটা আপনি একটু ছোট করে দিয়েছেন, দর্শক বন্ধুদের নিশ্চয়ই সুবিধা হবে। এবং আমাদের সময় প্রায় শেষ। এটাই বলতে চাইবো যে প্রতিদিন একটু একটু করে যদি আমরা নিয়ম মেনে চলি, তাহলে হয়তো সেই কচ্ছপের মতন একদম সুস্বাস্থ্যের গন্তব্যে আমরা ঠিক পৌঁছে যাব। আজ এই পর্যন্তই। দূরদর্শনে আসার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।